এবং প্রিয় শ্রোতা বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমি লাজিম ইয়াসির জিয়াদ। প্রিয় লিসেনার্স, আজ আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি আমার নতুন আরেকটি রহস্যময় অধ্যায় নিয়ে। ঘটনার শুরুতেই আমি প্রিয় রাসেল ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। জিন শেফাতাজ ঘটনাটিকে অনন্যভাবে উপস্থাপন করার জন্য, সেই সাথে প্রিয় লিসেনার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই জিন শেফাতাজ ঘটনাটিকে এত ভালোবাসা দেবার জন্য। আমার লেখায় অনিচ্ছাকৃত ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। শুরু করছি আজকের রহস্যময় ঘটনাটি। আজকের এই রহস্যময় ঘটনাটির বর্ণনাকারীর পরিচয় দেওয়ার মাধ্যমেই আমি ঘটনাটি শুরু করতে চাই। এই ঘটনাটির বর্ণনাকারী যে সে আমার বন্ধু, তার নাম মোহাম্মদ আবু সুফিয়ান। ওর সবথেকে ভালো লাগার বিষয়গুলোর মধ্যে ভৌতিক ঘটনা সংগ্রহ করা একটি অন্যটি। ভৌতিক বিভিন্ন অনুভূতি অনুভব করা। এই ঘটনা ও সংগ্রহ করে ওর বন্ধুর দাদার কাছ থেকে, যিনি আবু সুফিয়ানকে এই ঘটনাটির বর্ণনা করেছিলেন। তিনি এই ঘটনার স্থান সম্পর্কে কোনো তথ্য দেননি, এই জন্য এই ঘটনা কোথায় ঘটেছিল এই বিষয়টি এই ঘটনায় উল্লেখ করতে পারছি না। এবার প্রবেশ করা যাক মূল ঘটনায়। বলছেন আবু সুফিয়ানের বন্ধুর দাদা। এই ঘটনাটির সূত্রপাত আজ থেকে বহু বছর আগে। সময়টা তৎকালীন পাকিস্তান শাসন আমলের শেষের দিকে। এই ঘটনা আমি শুনেছিলাম আমার ফুপির কাছ থেকে। উনার শ্বশুরবাড়ির গ্রামে এক দম্পতির সাথে ঘটেছিল এই মর্মান্তিক ঘটনা। সেই গ্রামে একেবারে ঠিক শেষ প্রান্তে হঠাৎ করে মাঝহার এবং রূপা নামের এক দম্পতি তাদের বসতি স্থাপন করে। তারা সেই গ্রামে সদ্য নতুন। তাদের বসতি স্থাপন করার সুবাদে তারা সেই গ্রামের কোনো কিছুর সাথেই পরিচিত ছিল না। বসতি স্থাপনের পর তাদের বেশ সখ্যতা জমে ওঠে তাদের নিকটবর্তী একজন প্রতিবেশী রহিম চাচার সাথে। যাই হোক, মাঝহার তিনি পেশায় একজন কয়লা ব্যবসায়ী ছিলেন। সে সময় রূপা 9 মাসের অন্তঃসত্ত্বা বলে রাখা ভালো। মাঝহার তার ব্যবসার কাজের সুবাদে বিভিন্ন সময় বিভিন্ন শহরে যেত। সেদিনও মাঝহারকে তার কিছু কাজের সুবাদে শহরে যেতে হয়। বাড়ি থেকে বের হবার সময় সে রূপাকে বলে, আজকে আমার ফিরতে দেরি হতে পারে, এমনকি নাও ফিরতে পারি, তুমি চিন্তা করো না, আমি আমাদের প্রতিবেশী রহিম চাচার বাসায় বলে যাচ্ছি, চাচা চাচি যেন রাতে একটু তোমার দিকে খেয়াল রাখে। এই বলে মাজার ঘর থেকে বেরিয়ে যায়। রহিমিয়ার বাড়ি ছিল ওদের বাসা থেকে 5 মিনিটের দূরত্ব। মাঝহার রহিম চাচার বাসায় যায় এবং রহিম চাচাকে বলে যে তার ফিরতে আজকে দেরি হতে পারে, এই জন্য রাতের দিকে চাচি যেন তাদের বাসায় যায়। এই কথাটি বলার সাথে সাথে মাথা লক্ষ্য করে তার কথা শুনে রহিম চাচা এবং তার স্ত্রী ভয়ে চোখ বড় করে ফেল। তাদের দেখে মনে হচ্ছিল এই কথাটি শুনে তারা দুজনেই ভীষণ রকমের আতঙ্কিত হয়েছে। এমন সময় রহিম চাচা বলে ওঠেন, বাবা, আমরা কোনো ঝামেলায় জড়াতে চাই না। তোমরা গ্রামে যে প্রান্তে বাড়ি বানিয়েছ, আমরা কেন? গ্রামের কেউ রাতের বেলা ওদিকে যায় না। তোমরা তো নতুন কিছু জানো না। এসব শুনে মাঝহার জিজ্ঞেস করে, কেন চাচা, কি হয়েছে? কি এমন সমস্যা আছে আমাদের বাড়ির ওদিকে? এই প্রশ্নের উত্তরে রহিম চাচা বিরক্তি নিয়ে বলেন, বাবারে, ওসব নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। ওর নাম নিলে আবার কোনো বিপদ আসবে তা আল্লাহই জানে। তুমি বাবা এখন আসতে পারো। এই বলে রহিম চাচা ঘরের ভেতরে চলে যান। রহিম চাচার এমন আচরণ দেখে মাঝহার বেশ মনক্ষুণ্ণ হন। মাঝহার ঠিক করে শহর থেকে কাজ সেরে যত দ্রুত সম্ভব বাড়িতে ফিরতে হবে। এরপর মাঝহার রহিম চাচাদের বাড়ি থেকে বেরিয়ে চলে যায় তার কাজের উদ্দেশ্যে। মাঝহারের বাড়ি ফিরতে বেশ রাত হয়ে যায়। বাড়িতে ফিরে মাঝহার তার ঘরের দরজায় ধাক্কা দেয়। দরজা খুলে যায়। মাঝহার রূপাকে ঘরে দেখতে না পেয়ে রূপার নাম ধরে ডাকাডাকি করতে শুরু করে, কিন্তু সে রূপার কোনো খুঁজি পায় না। এমন অবস্থায় মাঝহার হ্যারিকেন নিয়ে তাদের ঘরের পেছনের শৌচাগারের দিকে রূপাকে খুঁজতে যায়। শৌচাগারের কাছাকাছি যেতেই সে দেখতে পায় রূপা অবচেতন অবস্থায় সেখানে পড়ে আছে এবং তার পুরো শরীর জুড়ে বড় আঁচড়ের দাগ। এমন অবস্থা দেখে মাঝহার কোনো রকমে রূপাকে কোলে তুলে নিয়ে ঘরে আসে এবং তার জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ পর রূপার জ্ঞান ফেরে। রূপার জ্ঞান ফিরতেই রূপা ভার্ত গলায় বলে ওঠে, না, কোনোভাবে শয়তান, তোকে আমি আমার বাচ্চা দিব না। চলে যা এখান থেকে, আল্লাহর দোহাই লাগে, চলে যা। রূপার এমন কথা শুনে মাজার তাকে শান্ত করার চেষ্টা করে এবং জিজ্ঞেস করে কি হয়েছে, তার এই অবস্থা কেন। মাজারের প্রশ্নের উত্তরে রূপা বলতে শুরু করে, তখন সন্ধ্যা ঘুরিয়ে রাত হয়ে গিয়েছে। এমন সময় আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। আমি হ্যারিকের হাতে ঘর থেকে বেরিয়ে বাথরুমের দিকে যাই। আমি সেখান থেকে ফিরে ঘরের দিকে হাঁটতে শুরু করি। ঠিক এই সময় আমার পেছন থেকে আমার নাম ধরেই কেউ একজন ডেকে ওঠে। আমি হ্যারিকেনের আলো বাড়িয়ে দিয়ে পেছনে ঘুরে তাকাই।
আলো বাড়িয়ে দিতেই আমি দেখতে পাই আমাদের বাড়ির জঙ্গলের ঠিক সামনে ধুলো গাছের নিচে হালখেল্লা পরিহিত একজন মানুষ তার পুরো মুখ চাদর দিয়ে থাকে। সে দাঁড়িয়ে আছে। আমি তাকে চিনতে না পেরে তার উদ্দেশ্যে বলি, কি আপনি? আপনাকে তো চিনতে পারছি না। আমার প্রশ্নের উত্তরে সেই আগন্তুকটি খুব বিশ্রীভাবে হাসে। তারপর গভীর কণ্ঠে বলে ওঠে, আমি তোর পেটের বাচ্চা নিতে এসেছি। অমাবস্যার রাত ঘনিয়ে এসেছে। আমার নবজাতকের বলির প্রয়োজন। তোর পেটের বাচ্চাটিকে আমার চাই। তোর পেটের বাচ্চাটি আমাকে দিয়ে দে। এর পরিবর্তে নিজের জীবন বাঁচিয়ে নে। বল দিবি না? এই বলে সেই আগন্তুকটি তার মুখের উপর থেকে চাদর সরিয়ে নেয়। চাদর সরাতেই আমি দেখতে পাই এক বিভৎস চেহারা, তার পুরো মুখ আগুনে ঝলসে গেছে। মুখের বিভিন্ন অংশ থেকে মাংস খুলে পড়ছে। এই দৃশ্য দেখার সাথে সাথে আমি সেই অবেটিকে উদ্দেশ্য করে বলি, না, যত যাই হোক আমি আমার বাচ্চা দেব না। চলে যা এখান থেকে। এরপর আমার আর কিছু মনে নেই। সেই শয়তান আমাদের বাচ্চাটিকে নিয়ে যাবে, মাঝহার নিয়ে যাবে, তুমি বাঁচাও আমার বাচ্চাকে। এই বলে রূপা আবার অচেতন হয়ে যায়। এবারও মাঝহার অনেক চেষ্টা করে রূপার জ্ঞান ফিরিয়ে আনার জন্য, কিন্তু সে ব্যর্থ হয়। এরপর মাঝহার কোনো কুল কিনারা করতে না পেরে ভ্যান চালকের বাসায় আসে এবং সেই রাতেই তাকে শহরের এক হাসপাতালে নিয়ে যায়। এরপর ডাক্তার রূপাকে পর্যবেক্ষণ করেন এবং ভর্তি করেন হাসপাতালে। ডাক্তার মাঝহারকে বলেন, রূপা, বাচ্চা প্রসব করার সময় ঘুমিয়ে এসেছে। 2 থেকে 3 দিন রূপাকে হাসপাতালে রাখাই ভালো হবে। সেটাতে রূপার জ্ঞান আর ফিরে আসে না। রাত গড়িয়ে সকাল গড়িয়ে পরের দিন রাত চলে আসে, কিন্তু শত চেষ্টা করেও রূপার জ্ঞান ফিরিয়ে আনা সম্ভব হয় না। সে রাতে মাঝহার রূপার পাশেই বসে থাকে, তার জ্ঞান ফিরে আসার অপেক্ষায়। এভাবে একটা সময় মাঝহার ঘুমিয়ে যায়। হঠাৎ কিছুক্ষণ পর মাঝহারের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই মাঝহার দেখতে পায় রূপা তার পাশে নেই। শুরু হয়ে যায় পুরো হাসপাতালে খোঁজাখুঁজি, কিন্তু শত চেষ্টা করেও রূপাকে কোথাও পাওয়া যায় না। একজন অচেতন মানুষ কিভাবে হারিয়ে যাবে এই বিশ্বাসটাই সে বুঝতে পারে না। সেই রাত্রিও রূপার খোঁজে অতিবাহিত হয়ে যায়। পরের দিনও রূপার কোনো খোঁজ না পেয়ে মাঝহার থানা শরণাপন্ন হয়। এরপর নিরুপায় হয়ে বাড়ি ফিরে আসে। এভাবে কেটে যায় আরও 4 দিন। এই 4 দিনে মাঝহার অনেক চেষ্টা চালিয়েছে রূপার খোঁজ বের করার। মাঝহার বুঝতে পেরেছিল যে এটা কোনো স্বাভাবিক ঘটনা না। এই 4 দিন অনেক হুজুর কবিরাজের কাছেও সে গিয়েছে, কিন্তু সেখান থেকেও তাকে নিরাশ হয়ে ফিরে আসতে হয়েছে। হুজুর কবিরাজ সকলেই রূপার খোঁজখবর বের করতে ব্যর্থ হয়েছে। পরদিন সকালে মাজার তার বাড়িতেই ছিল। এমন সময় হঠাৎ একটি লাশ সমেত হাসপাতাল কর্তৃপক্ষের কিছু লোক এবং পুলিশ মাজারের বাড়িতে এসে হাজির হয়। সেই লাশটি ছিল রূপার। রূপার লাশটি যেভাবে পাওয়া গেল তার বর্ণনা করেন হাসপাতালের একজন ডাক্তার। ডাক্তার বলেন, গতকাল রাতে আমি হাসপাতালের মর্গ থেকে কাজ শেষ করে বেরিয়ে আসি। বের হয়ে আসতেই দেখতে পাই সাদা কাপড় দিয়ে ঢাকা একটা বডি মেঝেতে পড়ে আছে। সাদা কাপড় জুড়ে রক্তের ছোপ লেগে আছে। এমন অবস্থা দেখে আমি ভয় পাই এবং অবাক হই। এই দুইটি অনুভূতির একটা মিশ্র অনুভূতি আমার মধ্যে কাজ করে। আমি সেই বডিটির কাছে গিয়ে বডিটির মুখ থেকে কাপড়টি উঠাই এবং আমি যা দেখতে পাই সেটি দেখে আমার পুরো শরীর শীতল হয়ে যায়। এটি আর কেউ না, রূপা নামের এক রোগী, যিনি কিছুদিন আগে আমাদের হাসপাতাল থেকে হারিয়ে গিয়েছিলেন। তার পুরো শরীরের একই অবস্থা। এই অবস্থা হলো কিভাবে? রূপার পুরো শরীর ক্ষতবিক্ষত, শরীরটার বিভিন্ন অংশে সূচি দিয়ে যেন কেউ কুচিয়েছে, কেউ যেন অনেক কিছু কেটেছে, আর পেটটা ভেবে কে যেন তার অনাগত সন্তানকে নিয়ে গেছে। এই অবস্থা দেখে আমরা পুলিশকে ব্যাপারটা জানাই এবং আজকে সকালে আমরা লাশটা নিয়ে আসি আপনার বাসা আসায়। রূপার এমন অবস্থা দেখে মাঝহার পুরোপুরি ভেঙে পড়ে। তবে কি আর করার, কপালের লিখন যা হবার তাই হয়েছে। এরপর রূপার লাশটিকে সেদিনই দাফন করা হয় গ্রামের কবরস্থানে। এরপর এলাকার মানুষদের কাছ থেকে জানা গিয়েছিল রূপাদের বাড়ির পেছনের জঙ্গলের সামনে মস্ত বট যে তুলা গাছ, এই গাছটিকে নিয়ে গ্রামের মানুষের হাজারো অশরীরী ঘটনা বহু বছর ধরে ধারাবাহিকভাবে প্রচলিত আছে। অনেক প্রবীণরা বলছেন ওই গাছে নাকি দুষ্টতান্ত্রিক এক জিনের বসবাস। যারাই ওই জিনটিকে তাড়ানোর চেষ্টা করেছে তাদেরই অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এই ঘটনাটি পুরো গ্রামে এক অজানা ভয়ের আলোড়ন সৃষ্টি করে। এই ঘটনা ঠিক 1 সপ্তাহ পর শুরু হয় সেই হাসপাতালটিতে ভয়ানক আরেক ঘটনা। একের পর এক ঘটতে থাকে লোমহর্ষক ঘটনা ওই হাসপাতালটিকে ঘিরে।
ওই হাসপাতালে কোনো অন্তঃসত্ত্বা নারীকেই যেদিন ভর্তি করা হতো সেই রাতেই তারা কিভাবে যেন নিখোঁজ হয়ে যেত এবং নিখোঁজ হওয়ার 2 থেকে 1 দিনের মধ্যেই ওই অন্তঃসত্ত্বা নারীর ক্ষতবিক্ষত লাশ পাওয়া যেত সেই হাসপাতালের মর্গে ঠিক অনেকটা রূপার মতো। আবার কখনো কখনো কোনো নবজাতকের আতখাওয়া শরীর পাওয়া যেত। দিনের পর দিন ঘটনাগুলো বাড়তেই থাকল। এভাবে বেশ কয়েকটা ঘটনা ঘটে গিয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ কত হুজুর কবিরাজ আনল, কোনো কাজ হলো না। তবে এক মাওলানা বলেছিলেন এইখানে একটি কালো জাদুকর জিন তার রিচুয়ালে আস্তানা বানিয়েছিল। সে এবং তার শিষ্যরা এখানে থাকে, তাদের সাথে পেরে ওঠা সম্ভব না। তারা এখানে অনেক মানুষকে শয়তানের কাছে বলে দিয়েছে এবং তারা থাকা মানে মৃত্যুকে ডেকে আনা। এরপর মানুষের ভয়, আতঙ্ক, আহাজারি এবং সকলের চাপের মুখে পড়ে সেই হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালটি বন্ধ করে দিতে বাধ্য হয়। এভাবে চলে যায় বহু বছর। এই ঘটনার কিছু বছর পর কোনো এক পাকিস্তানি দম্পতি ওই হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে হাসপাতালটি কেনার ইচ্ছে প্রকাশ করে। তবে কর্তৃপক্ষ ওই দম্পতিকে বলেছিল এখানে কিছু সমস্যা আছে। তারা রাজি হয়ে যায় এবং পুরো ঘটনাটা খুলে বলে না। এরপর সেই দম্পতিও খুশি হয়ে যায়, কারণ তারা হাসপাতালটি কিনে সেখানে বসবাস করতে চেয়েছিল। বলা বাহুল্য ঠিক তখনও বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ শুরু হয়নি। তারা সেখানে তাদের বাড়ি নির্মাণ করে বসবাস করতে শুরু করে। ওই পাকিস্তানি দম্পতির 3 মেয়ে ও 1 ছেলে ছিল। দম্পতির পুরুষ মানুষটি ছিল প্রচণ্ড মদ্যপায়ী ও মহিলাটি ছিল একটু বদমেজাজি ও খামখেয়ালি স্বভাবের। প্রতিবেশীদের সাথে তারা খুব একটা মিশত না। ওই হাসপাতালের জায়গায় বাড়ি তৈরির পর থেকেই তারা খেয়াল করে তাদের বড় মেয়ে বেশ কিছু অস্বাভাবিক আচরণ করছে। কখনো সে নিজের চুল টেনে ছিঁড়ে ফেলে, কখনো ঘরের সব খাবার খেয়ে ফেলে, কখনো অদ্ভুত রকম ব্যবহার করে। যখন তাদের বাড়িতে কোনো মানুষ যাতায়াত করত তখন অদ্ভুত স্বরে সে কথা বলে উঠত, তোর পেটের বাচ্চাটা আমার লাগবে, এটা আমাকে দিয়ে দিবি, আমি খাবো। তার এই আচরণ সকলেই খেয়াল করতে শুরু করে। হঠাৎ একদিন তারা তাদের বড় মেয়ের রুমের দরজা খুলছে না দেখে প্রতিবেশীর সাহায্য নিয়ে দরজা ভেঙে দেখল তাদের বড় মেয়ের নিথর দেহ মেঝেতে পড়ে আছে। চোখগুলোতে তখনও আতঙ্কের ছাপ, যেন ভয়ানক কিছু দেখেছে। শরীরের লক্ষণগুলো দেখেই সকলে বুঝতে পারল কোনো একটা অস্বাভাবিক কারণেই তার মৃত্যু হয়েছে। যাই হোক, ওই দম্পতি ধরে নিয়েছিল তাদের মেয়েটা আত্মহত্যা করেছে। এই ঘটনার পর কেটে যায় আরও বেশ কিছু সময়। হঠাৎ একদিন রাতে তাদের মেজ মেয়েটা ভয়ে চিৎকার করে উঠল। তারা কারণ জানতে চাইলে সে বলল তার বড় বোন নাকি তাকে নিয়ে যেতে এসেছিল। আগেই বলা হয়েছিল মেয়ের বাবাটা ছিল প্রচণ্ড রকমের মাথা। সে তেমন কোনো কিছু না ভেবেই ব্যাপারটাকে ছেড়ে দিল। তার মাও এই ব্যাপারে কোনো আগ্রহ দেখাল না। বোনের মায়াতে এমনটা হয়েছে ভেবে তাকে শান্ত হতে বলল। তার কিছুদিন পর তার মেজু মেয়ের রুমেও দরজা খোলা যাচ্ছিল না। এবারও দরজা না খুলতে পেরে তারা ভেঙে ভেতরে ঢুকে বাক্রুদ্ধ হয়ে গেল। এই যে তার বড় মেয়ের মতো অবস্থা, সেই একই ভয়ানক মৃত্যু। নিথর দেহটার চেহারাতে ভয়ের প্রতিচ্ছবি আর এক করুণ আকুতি ফুটে উঠেছে। ওই দম্পতির মনে এক শীতল স্রোত বয়ে গেল। এরপর তারা আর দেরি না করে একজন কবিরাজকে নিয়ে আসে বাসায়, হয়তো এই ভেবে যে বাড়িটার হয়তো কোনো দোষ আছে, বাড়িটা পর্যবেক্ষণ করা দরকার। কবিরাজ এক জিনকে দিয়ে সব খোঁজ খবর নিয়ে তাদেরকে জানায় এই জায়গায় একটি কালো জাদুকর জিন এবং তার শিষ্যদের আস্তানা। এরপর সেই কবিরাজ তাদের বাড়িটা দ্রুত ছেড়ে দিতে বলে। এরপর সেই দম্পতি তাদের ছোট মেয়ে আর ছেলেটার কথা চিন্তা করে সেই বাড়িটি ছেড়ে দিতে বাধ্য হয়। তারপর লোকমুখে শোনা যায় ওই দম্পতি নাকি কর্তৃপক্ষের সাথে ঝামেলায় জড়ায় টাকা ফেরত নেওয়ার জন্য। এরপর থেকে তাদের বিষয় সম্পর্কে আর কোনো কিছু জানা যায়নি। এরপর ওই বাড়ির আশেপাশে কাউকে দেখা যেত না। লোকমুখে শোনা যায় ওই বাড়ির পাশ দিয়ে যারা এখনো যাতায়াত করে তারা নাকি কখনো কখনো কোনো নারীর কান্না বা আওয়াজ শুনতে পায়। সেই সময় এই দুটো ঘটনায় ওই গ্রামসহ আশেপাশের মানুষের মনে এক ভয়াবহ আলোড়ন তৈরি করেছিল। পরিশেষে একটি কথাই বলতে চাই, প্রিয় লিসেনার্স, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ঘটনাটি সময় নিয়ে পড়ার জন্য। প্রিয় লিসেনার্স, আপনাদের জন্য রইল ঈদের অনেক অনেক শুভেচ্ছা। যাই হোক, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, এটা আমার পাঠানো ষষ্ঠ ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি
শেখ মেজবাউল আলম অনিকপুরপাড়া খুলনা থেকে বলছি। তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন, সেটা আমি পড়ছি না। তারপর তিনি লিখছেন, আপনার টিম এবং আপনার লিসেনারদের সর্বদা মঙ্গল কামনা করি। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আপনাকে ঘটনা পাঠানো আমার একটা নেশায় পরিণত হয়েছে। নিজের পাঠানো ঘটনা আপনার কণ্ঠে শুনতে ভালো লাগে। আজকের ঘটনাটিতে সব ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। আজকের ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে। বড় ভাইয়ের নাম আশিক। আমরা তার পরিচিত একজনের অফিসে যাই আমার চাকরির ব্যাপারে কথা বলতে। অফিসটা ছিল পাঁচতলায়। পাঁচতলায় ওঠার জন্য আমরা যখন লিফটে উঠি, লিফটের ভেতরে আমার ভাই আমাকে বলে, আজ তুমি সাথে আছো তাই লিফটে উঠলাম, না হলে সিঁড়ি দিয়ে উঠতাম। একা একা লিফটে আমার ভালো লাগে না। আমি বলি, সবাই একা একা লিফটে থাকলে একটু ভয় লাগে। আশিক ভাই বলে, আগে লাগতো না। একটা ঘটনা শোনার পর থেকে এখন আমার খুব ভয় লাগে। আমি বলি, কি ঘটনা? আশিক ভাই বলে, আমার এক বন্ধু জুবায়ের একটা নামকরা হাসপাতালে ওয়ার্ড বয়ের কাজ করত। হাসপাতালটা ছিল এক সাততলায়, বিশাল একটা বিল্ডিং। সামনে জনসাধারণের জন্য দুইটা আর পেছনে একটা লিফট। ওটা ইউজ করত ডাক্তাররা। স্টাফদের জন্য ছিল ওই একই লিফট। আর কেউ মারা গেলে তার লাশ নামানো হতো সেই লিফট দিয়ে। ঘটনা ঘটে 2023 সালের রোজার ঈদের দিন। ওই দিন হাসপাতালে অর্ধেক লোক ছুটিতে। জুবায়ের কুরবানি ঈদ গ্রামের বাড়িতে করবে বলে রোজার ঈদে ছুটি না নিয়ে ওই দিন ডিউটি করতে যায়। সেদিন তার শিফট ছিল সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত। সে তার কাজ করতে থাকে। রাত 1:00টার দিকে একটা বাইক অ্যাক্সিডেন্ট করা 16-17 বছর বয়সী রোগী আসে। রোগীর হাত পা আর মাথায় আঘাত লেগেছে। রোগী যখন হাসপাতালে আসে তখন জুবায়ের তাকে অ্যাম্বুলেন্স থেকে স্ট্রেচারে করে নামিয়ে ইমার্জেন্সিতে নিয়ে আসে। ডাক্তার তাকে জরুরি সেবা দেয়, কাটাছেঁড়া জায়গাগুলো ভালোভাবে ব্যান্ডেজ করে দেয়। পরে জুবায়েরকে ডাকা হয় রোগীকে কেবিনে দিয়ে আসার জন্য। সে রোগীকে কেবিনে দিয়ে আসতে যায়, সাথে রোগীর আত্মীয় স্বজনেরা। কেবিনে নিয়ে যাওয়ার সময় লিফটের ভেতরে রোগী তার আত্মীয় স্বজনের সাথে কথা বলতে থাকে, কিভাবে সে দুর্ঘটনায় জড়াল। জুবায়ের রোগীর কেবিনে দিয়ে আসে। তাদের কেবিন নাম্বার ছিল 703। এসব করতে করতে রাত 1-1টা বেজে যায়। সে তার অন্যান্য কাজ শুরু করে। রাত 1-2টার একটু পর জুবায়েরকে ডাকা হয় 703 নম্বর কেবিনে। সে যে দেখে অ্যাক্সিডেন্টের রোগীর সাথে থাকা দুজন, একজন রোগীর মা আর একজন মামা কান্নাকাটি করছে। রোগীর মা কান্না করতে করতে মূর্ছা যাচ্ছে। জুবায়েরের একটু খারাপ লাগে এটা ভেবে যে আধ ঘন্টা আগে যে মানুষটিকে সে কথা বলতে দেখেছে সে মারা গেল। জুবায়ের কেবিনে ঢুকে দেখে যে রোগীর মুখ তখন কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। জুবায়ের ওখানে থাকা নার্সকে জিজ্ঞেস করে কিভাবে হলো। নার্স জানা রোগীর হঠাৎ বমি ও খিঁচুনি শুরু হয় এবং তারা চিকিৎসা দিতে দিতেই রোগী মারা যায়। জুবায়েরকে তখন বলা হলো তার আত্মীয় স্বজনকে ডেকে নিয়ে লাশটা নিচে নামাতে। জুবায়ের আসার সময় লাশের আত্মীয় স্বজনের যে অবস্থা দেখেছে তাতে সে সিদ্ধান্ত নিল সে একাই পেছনের লিফট দিয়ে লাশটা নামিয়ে নেবে। সে নার্সদের বলে লাশের আত্মীয় স্বজনকে বলতে যে লাশ নিচে পাঠানো হয়েছে। সে লাশ নিয়ে লিফটে ঢোকে, নিচে নামার বাটনে চাপ দেয়। সে 5তলা পর্যন্ত ভালোভাবেই নামে। 5তলা থেকে শুরু হয় তার সাথে এক বিভীষিকাময় ঘটনা। হঠাৎ কোনো বাতাস ছাড়া লাশের মুখ থেকে কাপড়টা সরে যায়। আপনারা জানেন লিফটের ভেতরে জোরে বাতাস চলাচল করার কোনো ব্যবস্থা নেই যদি ফ্যান না চলে। সেই সাথে সে আরও খেয়াল করে লাশের চোখ খোলা। এরপরও সে ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নেয় এবং লাশের চোখ বন্ধ করে মুখ কাপড় দিয়ে ঢেকে দেয়। এসব করতে করতেই সে কখন সেই নির্ধারিত তলায় এসে গেছে খেয়াল করেনি। লাশের মুখে ঢেকে দিয়ে সে লিফটের ডিসপ্লের দিকে তাকিয়ে দেখে তার লিফট নিচে নামার বদলে উল্টো উপরে উঠে যাচ্ছে। তখন সে অবাক হয় এবং ভয় পেতে শুরু করে। সে আবার নিচে নামার বাটনে চাপ দেয়। লাশটা হুট করে বসে পড়ে স্টেশনের উপরে। বসার সাথে সাথে লাশের মুখের কাপড় আবারও পড়ে যায়। জুবায়ের দেখে লাশটা তার দিকে তাকিয়ে আছে এবং লাশের চোখ বড়। জুবায়ের লিফটের দরজা খোলার চেষ্টা করে। লিফটের দরজা খুলছে না। লিফট কোথাও থামছে না। হঠাৎ করে লাশটা ডান হাতের বুড়ো আঙ্গুল বাঁধে বাকি 4টা আঙ্গুল মুখের ভেতরে ঢুকিয়ে চিপতে শুরু করে। জুবায়ের এই দৃশ্য দেখে দোয়া দুরুদ পড়ছে, কিন্তু কোনো কিছুই ঠিকঠাক মতো তার মনে আসছে না।
জুবায়ের আবারও লিফটের দরজা খোলার জন্য বাটনে চাপ দেয়। হঠাৎ লাশটা তার মুখের ভেতরে হাত রেখেই তাপাস করে শুয়ে পড়ে। জুবায়ের তখন লিফটের দিকে তাকিয়ে দেখে সে সত্রে তলায় এসে গেছে। লিফটের দরজা তখনও খুলছে না। হুট করে লাশটা স্ট্রেটার থেকে লিফটের মেঝেতে পড়ে যায়। মনে হয় কেউ লাশটাকে ফেলে দিয়েছে। পড়ে যাওয়ার সাথে সাথেই লাশের মুখ থেকে হাতটা বেরিয়ে আসে। আঙ্গুলগুলো তখন ক্ষতবিক্ষত। জুবায়ের লিফটের ভেতরে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে, অসহায় বোধ করছে। লিফট আবারও সে নিচে নামানোর চেষ্টা করে। লিফটের ছাদে হঠাৎ সে ভারী কিছু পড়ার শব্দ পায়। শব্দ শোনার সাথে সাথে সে আবার দেখে লাশটা উঠে বসার চেষ্টা করছে। সে হঠাৎ দেখে যে লাশটা তার সাথে কথা বলার চেষ্টা করছে এবং লাশের মুখ দিয়ে কথা বলার সময় রক্ত গড়িয়ে পড়ছে। জুবায়ের একটা 2 বছর বয়সী মেয়ে সন্তানকে বাসায় রেখে এসেছে। রাতে ঘুমানোর সময় কোরআন তেলাওয়াত না শুনলে মেয়ের ঘুম আসে না। সেজন্য জুবায়ের ফোনে কোরআন তেলাওয়াত সবসময় ডাউনলোড করে রাখত। তার হঠাৎ সেই কথা মনে পড়ে যায়। সে ফোনটা বের করে ফুল ভলিউমে কোরআন চালিয়ে দেয়। স্বাভাবিক গতিতে এবার লিফট নিচে নামতে শুরু করে। লিফটের দরজা খুলে সে দেখে হাসপাতালের স্টাফ আর লাশের মামা দাঁড়িয়ে আছে। সবাইকে দেখে খুব স্বাভাবিকই মনে হচ্ছিল। লাশ নিচে নামাতে এত সময় লাগলো কেন? কেউ তা জিজ্ঞেস করেনি। মেঝেতে পড়ে থাকা লাশের দিকে তাকিয়ে মামা জিজ্ঞেস করেছিলেন, মেঝেতে পড়ে আছে কেন? জুবায়ের বলে, লিফটে ঝাঁকি লেগেছিল তাই পড়ে গেছে। হাতে কামড়ের দাগ, মুখে রক্ত দেখে কেউ অবাক হয়নি। অ্যাক্সিডেন্টের রোগী এমন হতেই পারে। তারপর লাশের বাড়ির লোকজন লাশ নিয়ে বাড়ি চলে যায়। জুবায়ের সেদিনই আরেকজন ওয়ার্ড বয়কে ঘটনাটি শেয়ার করেছিল। ডিউটি শেষ করে সে সেদিন বাড়ি চলে যায়। ঘটনার আসল কাহিনী শুরু হয় এখন থেকে। জুবায়ের বাড়ি আসার পরে গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে সে তার সারা শরীরে ব্যথা অনুভব করে। তার একটা হাত বা কিছু সে নাড়াতে পারছে না। ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে 2 দিনে শারীরিক অবস্থার উন্নতি হয় না। এদিকে ডিউটিতে না যাওয়ায় আরেকজন ওয়ার্ড বয় যাকে সে এই ঘটনাটি বলেছিল সে তাকে দেখতে আসে। তার অবস্থা দেখে সে সঙ্গে একজন হুজুরকেও নিয়ে আসে। তারপর হুজুর একটু ঝাড়ফুঁক করে। জুবায়ের কিছুটা সুস্থ হয়। এভাবে কয়েকদিন চলে যায়। সে আবার কাজে যায়, কিন্তু সে আর কখনো একা লিফটে উঠত না। এই পর্যায়ে জুবায়েরকে হাসপাতাল কর্তৃপক্ষ ওয়ার্ড বয় থেকে হাসপাতালের ক্যান্টিনের কাজে লাগিয়ে দেয়। ঘটনার 1-2 দিন পরে ওই লাশের সাথে থাকা মামা হাসপাতালে এসে জুবায়েরের খোঁজ করে। জুবায়েরকে সে জিজ্ঞেস করে লিফটের ভেতর তার সাথে লাশের কি হয়েছিল। জুবায়ের তাকে সবকিছু বলে। বলার পর লাশের মামা জুবায়েরকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। জুবায়ের তার জ্বর হয়েছিল এসব কথা বলে আর জিজ্ঞেস করে, আপনি আমাকে খুঁজতে কেন এসেছেন এখানে? আপনি কি করে জানেন আমার সাথে কিছু হয়েছে? তখন লাশের মামা বলে, আমার ভাগ্নে অ্যাক্সিডেন্টে মারা যায়নি, সে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে গিয়ে মাথায় আঘাত পায়, সে কারণেই পরবর্তী তার খিঁচুনি শুরু হয় এবং সে মারা যায়। মারা যাওয়ার পর তাকে স্বাভাবিকভাবে বাড়িতে নিয়ে গোসল দিয়ে জানাজা পড়িয়ে দাফন করে। তার 2 দিন পরে আমার বোন মানে লাশের মার কাছে জিজ্ঞেস করি, ছেলে আত্মহত্যা কেন করেছে, কি হয়েছিল ওর সাথে? আমার বোন বলে, ও কয়েকদিন ধরে সারাদিন ঘরে থাকত আর ঘরের দরজা জানালা বন্ধ করে ঘর অন্ধকার করে রাখত। মাঝে মধ্যে সে কারো সাথে কথা বলতো। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে মাছের কাটা অংশের হাতগুলো নিজের ঘরে কিংবা ছাদে নিয়ে যেত। মাঝে মধ্যে ফ্রিজে রাখা কাঁচা মাছ মাংস এসব উধাও হয়ে যেত। আমি কিছু বললে রাগ করত আর ভয় দেখাতো, এই বলে যে সে আত্মহত্যা করবে। পুরো রমজান মাস ছেলেটা স্বাভাবিক জীবন যাপন করে। ঈদের দিন নামাজ কালাম পড়ে বন্ধুদের সাথে ঘোরাঘুরি করে বাসায় এসে বলে ছাদে যেয়ে একটু হাঁটাহাঁটি করে আসি। তার ভেতর কোনো রকমের অস্বাভাবিক কিছু ছিল না। তার কিছুক্ষণ পর নিচতলার ভাড়াটিয়ারা চিল্লাচিল্লি শুরু করে এবং আমরা জানতে পারি ও ছাদ থেকে নিচে পড়ে গেছে। তুমি তো ওর মৃত্যুর সময় ছিলে না। ও যখন মারা যাচ্ছে তখন ও খুব চিৎকার করছিল আর ধরফর করছিল। ওর শরীরটা হয়ে উঠেছিল জ্বলন্ত কড়াইয়ের মতো গরম। 2 জন নার্স, আমি ওর মা, ওকে ধরে রাখতে পারছিলাম না। আমাদের চোখের সামনে ওইভাবে ধরফর করতে করতে ও মারা যায়। ওর থাকার ঘরে ঢুকে দেখি মেঝেতে গোল বৃত্তের মাঝখানে একটা তারা আঁকা আর তারার প্রতিটি কোণায় একটি করে অর্ধবৃত্ত মোমবাতি। এগুলো শয়তানের পূজারীর কাজ দেখে আমি আর ওর মা মসজিদের একজন হুজুরকে নিয়ে আসি এবং পুরো ব্যাপারটা দেখাই। হুজুর বলেন এগুলোতে পারদর্শী কিনি না, একজন বড় হুজুরকে ডাকতে হবে। বড় হুজুরকে কে ফোন দিয়ে আসতে বলা হয়।
বড় হুজুর বাসায় এসেই সরাসরি আমার ভাগ্নের ঘরে চলে যান। তাকে কিন্তু বলে দেয়া হয়নি যে কোনো রুমে আমার ভাগ্নে থাকত। হুজুর আমার বোনকে বলেন, এইখানে কিছু নেই, আপনার ছেলে বড় একটা ভুল করে ফেলেছে বলে তিনি চলে যান। আর বলেন এশার নামাজের পর তার মাদ্রাসায় যেতে তিনি একটু খোঁজখবর নিয়ে দেখবেন। এরপরে তিনি খোঁজখবর নেন। এশার নামাজের পরে আমার বোন মাদ্রাসায় যান। বড় হুজুর আমার বোনকে বলেন, আপনার ছেলে একটা মেয়েকে ভালোবাসে, সে মেয়েকে আপনার ছেলে প্রস্তাব দিলে সেই মেয়ে আপনার ছেলেকে তুচ্ছ-তাচ্ছিল্যের সাথে অনেক আহত করে। আপনার ছেলে তাকে বশ করার জন্য এক কবিরাজের কাছে যায়। কবিরাজ বলে দেয় কিভাবে জিন হাজির করে তাকে দিয়েই কাজ করানো যাবে। সে জিন হাজির করতে চাইছিল, আসলে জিনটা ছিল কাফির জিন, যে শয়তানকে ঈশ্বর মানে নাউজুবিল্লাহ। জিনটা কৌশলে আপনার ছেলেকে শয়তানের উদ্দেশ্যে বলি দেওয়ার চেষ্টা করছিল। আপনার ছেলে আত্মহত্যা করতে গিয়ে মারা যায়নি, হাসপাতালে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর পর জিনটা রাগ করে ওর লাশের উপর ভর করে লিফটের ভেতরে ওই তাণ্ডব চালায়। আমার বোন আমি হুজুরকে জিজ্ঞাসা করেছিলাম মৃত মানুষের উপরেও কোনো প্রভাব পড়ে কিনা। হুজুর বলেন না, সে ক্ষমতা এই জিন বা শয়তানদের নেই। আপনাদের বাসায় এখন কেউ একা থাকবেন না, কাল আমি আসবো, আপনারা তখন বাসায় থাকবেন বলে হুজুর পরের দিন দুজন কোরআনের হাফেজ নিয়ে এসে বাসায় আমার ভাগ্নের রুমে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং কোরআন তেলাওয়াত করে যাওয়ার সময় পড়া পানি ছিটিয়ে দিয়ে এইসব বলে লাশের মামা চলে যায়। আর সাবধানে থাকতে বলে। পরে কি হয়েছিল জুবায়ের জানে না। আলহামদুলিল্লাহ জুবায়ের এখন ভালো আছে, তার সাথে কিছু ঘটেনি, পরবর্তীতে সে সুস্থই আছে। এই বলে আশিক ভাইয়ের কাছ থেকে শোনা আমার ঘটনা আমি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এই কথা বলে দীপ তার ঘটনা শেষ করেছেন। যদি আপনাদের ঘটনাটি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। এখন আমরা এমন কিছু ঘটনায় যাব যে ঘটনাগুলো হয়তো আপনারা আগেও শুনেছেন বা শোনেননি বা বারবার শুনতে ইচ্ছে করে। এইরকম কিছু স্টোরি আমরা এখন শুনে আসব। চলুন তাহলে শুরু করা যাক। মিউজিক প্রেজেন্ট বাট হারিয়ে যাই ভয় রাত্রে অচিনপুরে চমৎকার একটি ঘটনা পাঠিয়েছেন তানভী তুষার। আমি তানভী তুষার ঘটনা খুবই পছন্দ করি। তিনি চমৎকার একজন স্টোরি টেলার এবং তার ঘটনা নিয়ে আমরা কয়েকটা ফিল্মও বানিয়েছি, আপনারা সবাই দেখেছেন হয়তো। আজকে তার একটি ঘটনা আমরা শোনাব এবং কে জানে হয়তো এটাও একদিন টিভির পর্দায়, তাই আপনারা দেখতে পারবেন। চলে যাচ্ছি ঈদ স্পেশাল এপিসোডের জন্য তানভর তুষারের পাঠানো ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স এবং রাসেল ভাইয়া, সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। অনেকদিন পরে আমি তানভর তুষার একটা ঘটনা নিয়ে আসলাম ঈদ স্পেশাল এপিসোডে। এই ঘটনাটি পাওয়া অনেকটা অদ্ভুতভাবেই। আমি গ্রামের বাড়িতে যাচ্ছিলাম রাতের ট্রেনে। বিমানবন্দর রেল স্টেশন থেকে যখন ট্রেনে উঠি তখন দেখি আমার পাশের সিটে এক ভদ্রলোক বসে আছে। রাতের ট্রেন জার্নিতে আমার ঘুম আসে না, তাই মোবাইল চেপেই সময় কাটে। তেমনি এক হরসিন দেখছিলাম ফোনে। ভদ্রলোক আমার ফোনের দিকে তখন তাকিয়েছিলেন। এরপরে নীরবতা ভেঙে আমাকে বললেন, এমন কত ভয়ানক ঘটনা আছে মানুষের জীবনে। শুরু হলো দুজনের কথা বলা। জানতে পারলাম তার লাইফেও একটা ঘটনা রয়েছে। যেহেতু অনেক দূরের জার্নি, হাতে অনেক সময়, রাতের ঘন কালো অন্ধকারে ছুটে চলেছে ট্রেন, এমন সময় একটা ভৌতিক আড্ডা মন্দি তিনি শুরু করলেন তার সাথে ঘটে যাওয়া ভয়ানক এক ঘটনা। যে সময়ের ঘটনা আজ শেয়ার করব, তখন দেশে গ্রামের যোগাযোগ ব্যবস্থার খুব একটা উন্নতি হয়নি। কোথাও যেতে চাইলে পায়ে হেঁটে অথবা গরুর গাড়ি ছিল ভরসা। গ্রামের একটা বাড়িতে তখন সবেমাত্র বাইসাইকেলের দেখা মিলেছে। এমনি এক সময় দেশের প্রত্যন্ত এক গ্রামে শাহিনের বাস। সে সবেমাত্র ক্লাস 9-এ পড়ে। লম্বা আর সুঠাম দেহের হওয়ায় দেখে বয়সের তুলনায় বেশ খানিকটা বড়ই লাগে তাকে। সে সময় গ্রামের বাড়িগুলো হতো বেশ দূরে দূরে। এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার মাঝে বেশ ঝোপঝাড় জঙ্গল, মাঠ, খালবিল পার করে যেতে হতো। কোথাও কয়েকটি পরিবার মিলে কিছু ঘর, আবার তার পাশে বিস্তৃত ফসলি জমি। শাহিনের বাড়ি থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে ছিল তার স্কুলের এক স্যারের বাড়ি। শাহিনের চাচা শহরে থাকত। সাধারণত কোনো চিঠি লিখলে তিনি তার স্কুলে মাস্টারের ঠিকানা লিখত। স্যার প্রায়ই বটগঞ্জে যেত, তখন ডাকঘর থেকে চিঠি নিয়ে আসত, আর সেই চিঠি স্যার স্কুলে আসার সময় নিয়ে এসে শাহিনের হাতে দিত। বৈশাখের তখন শুরু, চারিদিকে প্রখর রোদ, বৃষ্টির দেখা নেই কদিন হল। গ্রামের মুরব্বীরা বলে ঝড় আসবে তো, তাই এই গরম পড়েছে। এমনি এক তপ্ত দুপুরে শাহিন স্কুলের এক গাছতলায় ক্লাসের ফাঁকে কয়েকজন বন্ধুর সাথে খেলছে। হঠাৎ স্যার তার দিকে ছুটে এসে জানালো তার চাচার একটা চিঠি এসেছে, কিন্তু তিনি স্কুলে আসার সময় ভুলে গেছেন।
কাল এনে দেবেন মনে করে। চাইলে স্কুল ছুটির পরে শাহিনও যেয়ে নিয়ে আসতে পারে। শাহিন জানালো ছুটির পরে সে যাবে চিঠি আনতে। স্কুল ছুটির পরে শাহিন যখন বাড়িতে গিয়ে তার মা বাবাকে চিঠির কথাটা জানালো তখন তারা বলল, কাল তো স্যার নিয়ে আসবে, এই গরমে তোর আবার এতদূর যাওয়ার দরকার কি? কিন্তু শাহিন তার চাচার খুব আদরে, আর চিঠির অপেক্ষায় থাকে সবসময়। তার ধৈর্য নেই, আজ তাকে চিঠি পড়তেই হবে। শাহিন বাবা মাকে জানিয়ে বাড়ি থেকে বের হল। যাওয়ার সময় তার পাশের বাড়ি থেকে তার কাজিনের কেনা একটা হিরো বাইসাইকেল নিয়ে নিয়ে শাহিন যখন সাইকেলে উঠে প্যাডেল করা শুরু করল তখন সূর্য প্রায় পশ্চিম আকাশে হেলে পড়েছে। তার গ্রাম পার হয়ে বিশাল একটা ধান ক্ষেতের মাঝে দিয়ে একে মেকে চলে গেছে রাস্তা। রাস্তার দুপাশে বিস্তৃত ফসল জমি। একটু পর পর রাস্তার দুই ধারে বাঁশঝাড় আর বড় বড় গাছ। গ্রামের ভাঙ্গাচোরা এই মাটির রাস্তায় খুব জোরে সাইকেল চালানো যায় না, আর বৃষ্টি পড়লে তো কথাই নেই। মাঠ বন পেরিয়ে সাইকেলে স্যারের বাড়ি যেতে পার হতে হয় আরও একটা গ্রাম। সেই গ্রামের কিছু আগে একটা খাল আছে রাস্তার পাশ ঘিরে, আর এটা নিয়েই আছে বিস্তর কিছু গ্রাম্য ঘটনা। ছোট থেকে এসব ঘটনা শুনে এসেছে শাহিন। অনেকেই রাতে একা এড়িয়ে চলে এই রাস্তা। শাহিন যখন প্রায় অর্ধেক পথ চলে এসেছে ঠিক তখনই কোথা থেকে একগুচ্ছ শুকনো পাতা আর ধুলোর ঝড় এসে লাগলো তার চোখে। সাইকেল থেকে নেমে দাঁড়ালো শাহিন। আশেপাশে অনেক বেশি নিস্তব্ধ মনে হচ্ছে, এখন দূরে কোথাও ভেসে আসছে পাখির উচ্চস্বরে কিচিরমিচির শব্দ। কালো অন্ধকার যেন ঘনিয়ে আসছে চারপাশে। পশ্চিম আকাশে চোখ পড়তেই শাহিন দেখল কালো মেঘ জমতে শুরু করেছে। আকাশের কোণ ঘিরে আস্তে আস্তে তা ঘিরে ফেলছে পুরো আকাশ। শাহিন জানে কি হতে চলেছে। কালবৈশাখী ঝড়ের জন্য প্রস্তুতি নিচ্ছে প্রকৃতি। ঝড় আসার আগে আরও কিছু সময় বাকি আছে। শাহিন সাইকেলে উঠে দ্রুত সাইকেল চালানো শুরু করে। কিছুক্ষণ পরেই চারিদিক এত অন্ধকার হয়ে এল মনে হচ্ছে সন্ধ্যা নেমে রাত হয়ে যাচ্ছে। গাছের নিচে মাটির রাস্তা যেন অন্ধকারে আর কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ শুরু হলো এলোমেলো বাতাস। ফাঁকা মাঠে বাঁধা গরু ছাগল নিয়ে কৃষকরা যে যার বাড়ির পথে দৌড়াচ্ছে। শাহিন পরের গ্রামটাও পার করে ফেলেছে ততক্ষণে। স্যারের গ্রাম আর কিছু পরে। এর মাঝেই বাতাসে ভেসে আসলো কয়েক ফোঁটা বৃষ্টি। আর বেশি সময় নেই। শাহিন আরও দ্রুত সাইকেল চালাতে শুরু করে। নেমে আসে ঝুম বৃষ্টি। আশেপাশে কোনো বাড়িঘর নেই। কোনো মতে শাহিন যখন স্যারের বাড়িতে গিয়ে পৌঁছালো তখন প্রায় কাক ভেজা অবস্থা তার। স্যার তাকে দেখেই বলল, পাগল, এই বৃষ্টি মাথায় নিয়ে কেউ আসে? তাড়াতাড়ি ভেতরে আয়। শাহিনের দিকে একটা তোয়ালি এগিয়ে দিল স্যার। বাইরে তখন শুরু হয়েছে প্রচণ্ড ঝড়। বাতাসের তোড়ে যেন গাছপালার ডাল ভেঙে পড়ছে চারিদিকে। ঘরের মাঝে থেকেও মনে হচ্ছে কখন যেন বাতাসে উড়ে চলে যাবে ঘরের চালা। এভাবে ঠিক কত সময় চলে গেল জানা নেই। একটা আশঙ্কার ভয় নিয়েই কেটে গেল সবার সময়। ঝড় যখন থেমে গেল তখন চারপাশ এত নিস্তব্ধ যে বাইরে বের হয়ে কাঁদায় পাখি সেই শব্দ যেন শোনা যাচ্ছে। শাহিন তার স্যারকে বলল, স্যার চিটা দেন, আমি এখন বের হই। বাবা মা মনে হয় অনেক চিন্তা করছে। যে ঝড় হলো তাতে মনে হয় রাস্তার অনেক গাছপালা ভেঙে পড়েছে। আর যে কাদা হবে তাতে রাতেই এই অন্ধকারে তুই যেতে পারবি না। কিন্তু শাহিন কোনো মতেই থাকবে না। তার বাবা মা চিন্তায় আছে, তাকে যেতেই হবে। স্যার যখন দেখল সে আর থাকবেই না তখন টেবিলের ড্রয়ার থেকে শিশির খামটা শাহিনের হাতে দিয়ে দিল। আর তার হাতে দিল 2 ব্যাটারির একটা লাইট। শাহিন লাইট আর সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল রাস্তায়। শাহিন যখন স্যারের বাড়ি ছেড়ে গ্রামের পথে পা দিল চারপাশে তখন অনেক মানুষ। অনেকেই হ্যারিকেন আর কেরোসিন গুপি বাতে হাতে নিয়ে বের হয়ে এসেছে ঝড়ে কি কি ক্ষতি হলো তাই দেখতে। এদিক ওদিক ছড়িয়ে পড়ে আছে গাছের ডালপালা, কোথাও আবার আস্ত গাছ ভেঙে পড়ে গেছে। শাহিন যখন গ্রাম পার হয়ে রাস্তায় আসলো তখন পাশের সেই গুমট নিস্তব্ধতা ভেঙে ঝিঝি পোকার ডাক শুনতে পেল। দূরে কোনো খাল থেকে ভেসে আসছে কোলা ব্যাঙের ডাক। মাথার উপরে কালো মেঘ কেটে গিয়ে দেখা যাচ্ছে চাঁদ। একটু আগে যে বৃষ্টি হলো তা যেন বোঝাই যাচ্ছে না রাস্তা আর গাছের ভাঙ্গা ডালপালা বাদে। এদিকে একপাশে খাল, তাই খুব একটা গাছ নেই রাস্তা পাশে। চাঁদের আলোয় বেশ ভালোই দেখা যাচ্ছে রাস্তা। কিন্তু সমস্যা হলো মাটির রাস্তা এত পিচ্ছিল হয়েছে যে সাইকেল নিয়ে হেঁটে যাওয়াও অসম্ভব হয়ে যাচ্ছে। মাঝে মাঝে আবার গাছের ডাল সরিয়ে যেতে হচ্ছে তাকে। এভাবে যখন খালের একটা বাঁক ঘুরে যায় শাহিন তখন রাস্তা একটু উঁচু হওয়ায় তেমন পানি কাদা জমে নেই। সে সাইকেলে উঠে প্যাডেল করা শুরু করে।
মিনিট 2 যাওয়ার পরেই বুঝতে পারে তার সাইকেল কেমন যেন হঠাৎ ভারী হয়ে এল। কোনোভাবেই যেন আর আগের গতিতে সামনে এগোচ্ছে না। সাইকেল থেকে নেমে হাতে থাকা লাইট জ্বালিয়ে দেখে নিল সে, না চেইন কাভারে বা চাকায় কোনো ডাল বিধিনি। তাহলে হঠাৎ এমন কেন হলো? লাইট অফ করে সাইকেল নিয়ে সামনে এগতেই দেখে আবার সবকিছু স্বাভাবিক। সে সাইকেলে উঠে আবার চালানো শুরু করে। কিছুটা পথে যাওয়ার পরে আবার সেই অবস্থা। মনে হলো পেছন থেকে কেউ সাইকেল টেনে ধরেছে। সে পেছনে ফিরে তাকালো, দেখল কিছু নেই। এবার কিছুটা ভয় পাওয়া শুরু করল সে। বার কয়েক পিছনে লাইট মেরে দেখে নিল। লাইটের হলদে আলোতে কিছুই দেখা গেল না। চারিদিক ফাঁকা, নিস্তব্ধ, শুধু চিচি পোকার শব্দ। ভিতরে ভিতরে একটা ভয় কাজ করা শুরু করল তার। মনের সাহস নিয়ে আবার প্যাডেল করা শুরু করল সে জোরে। গ্রামে সাধারণত মাটির রাস্তার নিচে দিয়ে আগে পানি পারাপারের জন্য গর্ত করা হতো। ঠিক তেমন একটি জায়গা পার হতেই সাইকেল একটু ঝাঁকি দিয়ে উঠে সে রাস্তার পাশে পড়ে গেল। হাত থেকে লাইট কোথায় পড়ে গেল বেশ কিছুক্ষণ খুঁজেও আর সেটা পাওয়া গেল না। অগত্যা নিরুপায় হয়ে চাঁদের আলোকেই ভরসা করে দাঁড়িয়ে সাইকেল তুলে নিল। মনে হয় চেনটা পড়ে গেছে। আবার ক্যাচ ক্যাচ আওয়াজ হচ্ছে। এই অন্ধকারে চাঁদের আলোয় সাইকেল আর সারানো যাবে না, তাই হাঁটাই একমাত্র উপায় তার। একটু দূরে যেতেই অন্ধকার শুয়ে এল। ঝিরি ঝিরি বাতাস গায়ে লাগছে। হঠাৎ পেছন থেকে কেউ একজন ভারী কণ্ঠে বলে উঠল, এই ছেলে দাঁড়াও। দরাজ গলা শুনে শাহিন দাঁড়িয়ে গেল। পেছনে ফিরে তাকেই অবাক। এক লোক রাস্তার পাশে দাঁড়িয়ে, কিন্তু তার পায়ের কাছে পড়ে আছে সাদা অথচ ময়লা কালারের একটা কাপড়ে পেঁচানো কিছু। প্রথম দেখাতেও তার লাশ বলে মনে হলো শাহিনের। বুকের মাঝখানটা ধরাস করে উঠল। মনে হয় হৃৎপিণ্ড এখনই বেরিয়ে আসবে বুকের ভেতর থেকে। সাইকেল পেছনের দিকে নিয়ে লোকটার দিকে গেল। এই আবছা অন্ধকারে ভালো কিছু দেখার উপায় নেই। শাহিন লোকটার দিকে তাকিয়ে দেখল বয়স আন্দাজ 60-এর মতো হবে। চেহারায় কেমন একটা অন্ধকার কালো মেশানো ঘোলাটে ভাব। লোকটি শাহিনকে বলল, এই ঝড়ের রাতে এই পথে কাউকে পাচ্ছি না। এই পোটলা নিয়ে এখন কোথায় যাই বলতো? শাহিন খেয়াল করে দেখল লোকটির হাতে সাদা কাফনে মোড়া একটা পোটলা টাইপ কিছু। শাহিন চমকে উঠে বলে, আপনি কে? আর এত রাতে একাই পোটলা নিয়ে কি করেন? লোকটি শাহিনকে বলল, এত কথা জেনে কি হবে বলো? এর চেয়ে তুমি আমাকে বল সাহায্য করতে পারবে কিনা? এই পোটলাটা তোমার সাইকেলে তুলে নাও, আমাকে একটু এগিয়ে দাও। শাহিন তো কোনো মতেই পোটলা সাইকেলে নেবে না। সে ভয়ে ভয়ে এক বাক্যে না করে সাইকেলে হ্যান্ডেল ধরে সোজা দৌড় দিল সামনের দিকে। পেছন থেকে শুধু একটা কথাই বারবার কানে ভেসে আসছে, কাজটা ভালো করলি না, কাজটা ভালো করলি না, কাজটা ভালো করলি না। রাতে এসে শরীরের কাদা ধুয়ে শুয়ে পড়ল শাহিন। চিঠি কাল সকালে দিনের আলোতে দেখা যাবে। পরদিন যখন শাহিনের ঘুম ভাঙল তখন সকালের রোদ উঠেছে চারপাশে। সবাই বের হয়ে দেখছে ঝড়ের কি তাণ্ডব সারা রাত জুড়ে ছিল। শাহিন ফ্রেশ হয়ে চিঠি নিয়ে বের হলো বাইরে। খাম থেকে চিঠি বের করে মেলে ধরতেই শাহিন অবাক। চিঠিতে এসব কি? লাল কালিতে এসব হিজিবিজি কি লেখা? লেখার মাঝে মাঝে আবার কালছে দাগ। কেমন একটা আষ্টে গন্ধ এসে লাগলো নাকে। তার মা এসে বলল, কি লিখেছে রে? শাহিন চিঠি দেখিয়ে বলল, কি সব লিখে দিয়েছে কিছু তো বুঝি না, আর কেমন একটা বাজে গন্ধ লাগছে। তার মা হাত থেকে চিঠিটা নিয়ে নাকের কাছে ধরতেই বেশ বাজে একটা গন্ধ পেল, যেন পেটের ভিতরে সব গুলিয়ে উঠে মুখ দিয়ে বেরিয়ে আসবে। চিঠি রেখে স্কুলে চলে গেল শাহিন। স্যারকে জানালো চিঠির কথা। কোথাও কি কোনোভাবে পরিবর্তন হয়েছে কিনা? স্যার বলল, খামে তো ঠিকানা ঠিকই আছে, তাহলে পরিবর্তন হবে কিভাবে? বিকেলে বাড়িতে ফিরে শাহিন আবার চিঠিটা নিয়ে বসল না। এ বোঝা ক্ষমতার বাইরে। রাতে খাওয়া শেষ করে যথারীতি সবাই শুয়ে পড়ল। আগের গ্রামের টয়লেটগুলো ছিল বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। শাহিনের রাতে টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়ল। ঘরে থাকা হারিকেনটা জ্বালিয়ে বেরিয়ে পড়ল সে। তাদের উঠোনটা বেরিয়ে একটা তেঁতুল গাছ, আর তার পাশে কয়েকটা আম গাছ ও একটা ডাব গাছ। এসবের মাঝেই তাদের টয়লেট। উঠোন পার হয়ে টয়লেটের দিকে এগিয়ে যেতে মনে হলো হঠাৎ একটা দমকা বাতাস খেলে গেল তেঁতুল গাছের মাছ দিয়ে। সেই সাথে নাকে ভেসে আসলো একটা পচা গন্ধ। শাহিন এসব নিয়ে না ভেবে সব শেষে যখন আবার ঘরের দিকে ফিরবে ঠিক তখনই মনে হলো বাম ঘাড়ে একটা গরম নিঃশ্বাস ফেল। কেউ। শরীরের মাঝ দিয়ে যেন হঠাৎ বিদ্যুৎ চমকে গেল। হ্যারিকেন সহ পেছনে তাকিয়ে না, কিছু নেই, সব কিছু ঠিকই আছে।
আবার সামনে দুপা হাঁটতেই সেই গরম নিঃশ্বাসের সাথে এবার নিঃশ্বাসের বেশ স্পষ্ট শব্দ এলো কানে। হঠাৎ পেছনে ফিরতেই কয়েক সেকেন্ডের জন্য একটা কালো আবজব যেন চোখের সামনে থেকে ঘন অন্ধকারে মিলিয়ে গেল। রাতের ভয়টা পরদিন দিনের আলো যেন মিলিয়ে গেল। রাতের ঘটনার কাউকে বলল না শাহিন। মনের ভুল ভেবে ব্যাপারটা পার করে দিন। সারাদিন সবকিছু ঠিক, কিন্তু বিপত্তি ঘটল সেদিন রাতে। রাত ঠিক কতটা গভীর জানা নেই। শাহিনের ঘুম ভেঙে গেল অদ্ভুত এক শব্দে। হঠাৎ মনে হলো অনেকগুলো কবুতরের ডাক ভেসে আসছে কানে। পাশেই কোথাও ডাকছে। এই রাতে কবুতর ডাকে কোথা থেকে? কবুতর সাধারণত মাঝরাতে এভাবে ডাকে না। যেভাবে ডাকটা শুরু হয়েছিল হঠাৎ ঠিক সেইভাবেই ডাকটা থেমে গেল। সবকিছুই নীরব কয়েক মুহূর্ত। ঠিক তখনই সশব্দে ঝমঝম করে উঠল টিনের চালা। মনে হচ্ছে শিলা বৃষ্টি শুরু হলো। দৌড়ে হ্যারিকেনের আলো বাড়িয়ে দিল শাহিন। এই রাতে আজ আবার ঝড়, কিন্তু জানালার ফাঁকা দিয়ে কোনো বাতাস বা বৃষ্টি দেখা গেল না। হ্যারিকেন নিয়ে বের হলো শাহিন। হ্যারিকেনের আলো দেখা গেল অনেকগুলো ঝুড়ি ঝুড়ি মাটি পড়ে আছে উঠোনে। মনে হচ্ছে টিনের চালা দিয়ে গড়িয়ে নিচে পড়েছে। কোনো কারণ না বুঝে আবার ঘুমোতে গেল সে। সকালে ঘুম ভাঙল মায়ের ডাকে। উঠোনে বের হয়ে দেখেন 7টা কবুতর মরে পড়ে আছে। কোনো কবুতরের মাথা নেই। মনে হচ্ছে কেউ টেনে ছিঁড়ে ফেলেছে মাথা। এক ফোঁটা রক্ত যেন নেই কোনো কবুতরের শরীরে। আর সবগুলো কবুতর সাদা হলেও পালক দেখে মনে হচ্ছে কেউ লাল রং করেছে। ভয়ে গাছ শিউড়ে উঠল শাহিনের। পরে 2 রাতের সব ঘটনা জানিয়ে দিল বাড়িতে। সেসব শুনে মা ও বাবা চমকে গেল। কি হচ্ছে তাদের ছেলের সাথে? এরপরের কিছুদিন আর কোনো সমস্যা নেই। হঠাৎ সন্ধ্যা হবে অবস্থা। চারপাশে আবছা আলো আধার। এর মাঝে এক ফকির এলো বাড়িতে। বয়স দেখে মনে হচ্ছে 60-এর ঘর বেরিয়েছে। সাদা দাড়ি, মাঝারিকরণের চেহারা। এই সময় গ্রামে ফকির আসে না। তারা সাধারণত দিনের আলোতেই এসে বিকেলের মাঝে যে যার বাড়ি চলে যায়। তবুও এসেছে যখন শাহিন এক মুঠ চাল নিয়ে এগিয়ে গেল। ফকির নিজের কাঁধ থেকে ঝোড়াটা এগিয়ে দিল তার দিকে। শাহিন মুঠোর চালগুলো ব্যাগে ঢালতে যাবে, তখন দেখল ব্যাগের ভেতরে সেদিনের মতো মাথা ছেঁড়া কিছু কবুতর। এক নিমিষে ভয় পিছিয়ে গেল শাহিন। ফকির হাসতে হাসতে বলল, কি ভয় পেয়েছিস নাকি? এমন মাথা ছেঁড়া কবুতরকেই প্রথম দেখলি? দেখ, ভালো করে দেখ। ব্যাগের ভেতরে কবরের মাটিও আছে। পেছন ফিরে এক দৌড় দিল শাহিন। মা সহ এসে দেখে কোথাও কেউ নেই। শুধু এক মুঠো চাল ছড়িয়ে আছে উঠোনের সামনে। সেদিন রাতে খাওয়া শেষ করে শুয়ে পড়ল সে। চোখ বন্ধ করে শান্তিতে ঘুমিয়ে যায় শাহিন। ঠিক কত সময় পার হয়েছে জানা নেই। হঠাৎ বেশ ঠান্ডা লাগছে। মনে হচ্ছে শরীরে একটা ঠান্ডা বাতাসে এসে লাগছে কোথা থেকে। সাথে সাথেই একটা কিছুর সাথে হোঁচট খেয়ে হুডমুট করে কিছু নিয়ে ভেঙে পড়ল সে। সে তো বিছানায় ছিল। এখানে কিভাবে আসলো? এখন ভাবার সময় নেই। আগে বাঁচতে হবে। লাফ দিয়ে উঠতে গিয়ে বুঝল হাতের নিচে শক্ত কিছু পড়েছে। ধরতেই মনে হলো হাতটাই পিছুটা ধরেছে। সে লাফ দিয়ে উঠতে চেষ্টা করল। শাহিন বুঝতে আর বাকি নেই, একটা পুরনো ভাঙা কবরের মাঝে পড়ে আছে সে। কোনোমতে উঠে দাঁড়িয়ে লাফ দিয়ে বেরিয়ে এলো কবর থেকে। একই কোথায় সে চারিদিকে শুধু বট বট কবর আর কবর। কবরের চারপাশে পড়ে আছে অসংখ্য কাফন আর লাশ। কোনো কাফন সাদা চকচক করছে, কোনটা ময়লা, আবার কোনটা পোটলার মতো জটসট হয়ে আছে। চারপাশে এত কবরের আগে কোনোদিন দেখেনি সে। ভয়ে আর নড়ার শক্তি নেই। মনে হচ্ছে ভয়ে অজ্ঞান হয়ে গেলে যেন বেঁচে যাবে, কিন্তু সেটাও হচ্ছে না তার। কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। কিছু না ভেবেই দৌড় দিল একদিকে। একের পর এক লাশ আর কবর লাফিয়ে লাফিয়ে পার হচ্ছে সে। কিন্তু ঘেমে গোসল হয়ে যাচ্ছে তার। পানির জন্য গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। হঠাৎ লাফ দিতেই ডান পা ঢুকে গেল একটি কবরে। সে মুখ থুবড়ে পড়ল পাশে রাখা কাফন করা লাশটার উপর। একটা ঝাঁঝালো আতরের গন্ধ ভেসে আসলো নাকি। সেই সাথে লাশের শরীরের ঠান্ডা স্পর্শ যেন ঘামা শরীরেও হিম ভরিয়ে দিল। জোরে চিৎকার করে বাঁচতে ইচ্ছা হলো তার, কিন্তু ভয়ে গলা শুকিয়ে শব্দ যেন গলা ভেতরেই আটকে গেল। 2 হাতে লাশটা ধাক্কা দিয়ে পা টেনে বের করল সে। কয়েক সেকেন্ডের মাঝেই যেন ঘটে যাচ্ছে সব। কত দ্রুত লাফিয়ে উঠে আবার দৌড়াতে যাবে। ঠিক তখনই পায়ে অনুভব করল ঠান্ডা শীতল একটা স্পর্শ। ভয়ানকভাবে শির দ্বারা দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল শরীরে।
মনে হলো এই স্পর্শ এই জগতের নয়, এটা অন্য কোনো জগতের এক স্পর্শ যা আস্তে আস্তে নিয়ে আসছে শীতল এক মুহূর্ত। জোড়া পা টান দিতেই কাফনের ভেতর থেকে বের হয়ে আসলো একটা বিবিধ লাশ। শরীর ক্ষতবিক্ষত, যেন কেউ আছড়ে তুলে নিয়েছে চামড়ার মাংস। লাশের হাত আঁকড়ে ধরেছে তার বাম পা। আরও ভয়ের ব্যাপার হলো লাশের কোনো মাথা নেই, যেন ঠিক মাথা ছেঁড়া সেই কবুতরের মতো। ভয়ে আর মাথা কাজ করছে না, শাহিনীর পা দিয়ে সজোরে একটা লাথি দিয়ে সে দৌড় দিল। চারপাশে ঝোপঝাড় দেখা যাচ্ছে। এখন কতক্ষণ দৌড়েছে খেয়াল নেই। শরীর যখন ছেড়ে দিয়েছে আর দৌড়াতে পারছে না, তখন সামনে একটা ডোবা পুকুর দেখতে পায় সে। চাপে কুচকুচে পানিগুলো যেন চিকচিক করছে। এই জায়গা তার পরিচিত, সেই গ্রামের মাঝে রাস্তা, সেই পচা ডোবা। এখানেই তো সেই সাদা পোটলা হাতে লোকটাকে দেখেছিল পা কাদায় পড়াতে। এবার অনুভব করল পা কেটে গেছে। কয়েক জায়গায় ময়লা কাদা লেগে পায়, কাটা জ্বালা করছে শরীরে। আর মনে হচ্ছে কোনো শক্তি নেই। কোনো মতে যেন শরীরটা টেনে তুলল রাস্তায়। কিভাবে এই রাতে এখানে এলো? এত কবর এই বিলে কোথা থেকে আসলো? কিছুই তার মাথায় আসছে না। কি হচ্ছে তাও অজানা। পেছন থেকে একটা দরাজ কণ্ঠ শুনতে পেল সে। হেসে এল, বলেছিলাম না ভুগতে হবে। কণ্ঠটা পরিচিত। সেই ঝড়ের রাতে দাঁড়িয়ে থাকা লোকের পেছনে ফিরে তাকাতেই দেখি সেই লোক এবারও হাতে সেই পোটলা, সাদা পোটলাটা ছুড়ে দিল শাহিনের দিকে। পোটলা খুলে কয়েকটা ছিন্ন ভিন্ন কাটা মাথা ছিটকে এলো শাহিনের দিকে। হার নিতে পারল না সে, জ্ঞান হারিয়ে ফেল। শাহিন যখন সবকিছু আবার বুঝতে শুরু করে, তখন পেরিয়ে গেছে 3 দিন। বাড়িতে শুয়ে আছে, তার ঘরের বিছানায় পাশে দাঁড়িয়ে আছে তার ঢাকায় থাকা সেই চাচা। অবাক হয়ে চারপাশে তাকিয়ে এসে দেখল দিনের আলো ঝলমল করছে না। সবকিছুই বাস্তব, উঠতে চেষ্টা করেও পারল না। শরীরে প্রচণ্ড ব্যথা। সেদিন ভোরে তাকে এক কৃষক পড়ে থাকতে দেখে রাস্তার পাশে কাদামা খাওয়া অবস্থায় পড়ে। খোঁজ হলে বাড়ি আনা হয় তাকে। আরও কয়েকদিন লাগলো তার সুস্থ হতে। জানতে পারল ঘটনাগুলোর কারণ তার চাচা শহরে এক শ্মশানের কাপালিকের কাছে কিছু শিখতে চায়। সেই কাপালিক তার চাচাকে কিছু শেখায়নি অনেকদিন থাকার পরেও। আর যে চিঠিটা তারা পেয়েছিল সেটা সেই কাপালিক কবুতরের রক্ত আর লাশের কাটা মাথার পচা গলা অংশ দিয়ে লিখে দিয়েছিল তার চাচাকে। আর চাচা ভুলে চিঠির জায়গায় সেই কাগজ খামে ভরে ফেলে। যতদিন সে ভুল বুঝতে পারে ততদিনে বাড়িতে ঘটে গেছে সব ভয়ানক ঘটনা। তাই দ্রুত তার চাচা চলে আসে এখানে। এসে এই কাগজটা পুড়িয়ে ফেলেন তিনি আর প্রতিজ্ঞা করেন এই কাজ আর জীবনে করবেন না। কিন্তু সেই ফকির বা দরাজকণ্ঠের সেই লোকটাকে বিলের মাঝে ধানের জমির বদলে সেই অচেনা অবস্থান আসলো কোথা থেকে? সেই রাতে কিভাবে রুম থেকে শাহিন গেল সেখানে? এই প্রশ্নগুলোর কোনো উত্তর খুঁজে পাওয়া না গেলেও শাহিনের পায়ে রয়েছে সেই দিনের সেই ক্ষতের কিছু চিহ্ন, আর তার সারা জীবনের সাথে সেই জায়গায় মেশানো আজীবনের কিছু ভয়। ঘটনা শেষ করে রাতের ট্রেনের বগির আলোতে তিনি পায়ের ক্ষতস্থানগুলো দেখালেন আমাকে। আমার ভেতরেও একটা ভয়ের স্রোত বয়ে গেল। এই মানুষটার সাথে সেই ঢাকা থেকে আসলাম আমি পাশাপাশি বসে। তাকে একবার অনুরোধ করলাম আমার সাথে ছবি তুলতে, কিন্তু তিনি রাজি হলেন না। এমন মানুষকে আসলে জোর করা যায় না। তবে ঘটনা শেয়ার করতে চাইলে তিনি তা প্রকাশ করতে বললেন। কখন সময় কেটে গেল গল্পে বুঝতেই পারলাম না। ভোর 6টার কিছু পরেই ট্রেন এসে থামল বনপাড়া রেল স্টেশনে। আমি কাঁধে ব্যাগ নিয়ে তাকে বিদায় জানিয়ে নেমে পড়লাম ট্রেন থেকে। মুক্ত বাতাসে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ভাবলাম, কত মানুষের কত বিচিত্র সব ঘটনা। কতগুলোই বার আমরা জানি, আর বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটাই মাথায় তখন আসে না যখন সামনে বসে এমন উপলব্ধি করা যায় কারো জীবনের তিক্ত সত্য অভিজ্ঞতা। একটা হুইসেল দিয়ে ট্রেন চলে গেল অচেনা সেই গন্তব্যে, লালমনিরহাটের দিকে। আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। অনেকদিন শেয়ার করতে পারিনি ব্যক্তিগত কিছু কারণে। অনেকগুলো ভয়ঙ্কর ঘটনা জমা হয়েছে আমার কাছে। আস্তে ধীরে নিয়মিতভাবে আবার শেয়ার করব ইনশাআল্লাহ। সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। ঈদের খুশিতে ভরে উঠুক জীবন। ঈদ মোবারক। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি আপনাদের তানভর কিশোরের পাঠানো এই ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। ঈদের শুভেচ্ছা আপনাদের সবার জন্য। ঈদ মোবারক। এবং তানভীরের চমৎকার ঘটনার পরে একটা ছোট্ট ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। 2013 সাল থেকে আজ পর্যন্ত ভূত এফএম শুনছি, কিন্তু আমার কাছে অনেক ঘটনা থাকা সত্ত্বেও কোনোদিন পাঠাতে পারিনি। আজ উৎসাহ নিয়ে লিখতে বসলাম।
এই প্রথম ঘটনা লিখছি, তাই বানানে অনিচ্ছাকৃত কোনো ভুল কিংবা কোনো সমস্যা থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ঘটনা। ঘটনাটি ঘটে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শেখপাড়া গ্রামে। ঘটনাটি আমার সাথে ঘটে। প্রতিদিনের মতো আমি নিয়ম করে সন্ধ্যাবেলা বাসা থেকে বের হয়ে আমার কাছের কিছু বন্ধুদের নিয়ে আমার গ্রামের এক বাজারে যাই এবং সেখানে ব্যক্তিগত কিছু কাজ করে সবাই খাওয়া দাওয়া করে আবার একসাথে বাড়ি ফিরে আসি। এভাবে এই আড্ডা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। কিন্তু একদিন কোনো এক কারণে আমার সাথে কেউ যায়নি। তাই আমি কিছুটা মন খারাপ করে একাই বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বলে রাখা ভালো যে আমাদের গ্রাম থেকে 2025 মিনিট হেঁটে যাওয়ার পর সেই বাজার। আমি ঠিক সেই সময়ের মধ্যে বাজারে পৌঁছে গেলাম। বাজারে গিয়ে আমার পুরনো কিছু বন্ধুদের সাথে দেখা হলো। তাদের সাথে প্রায় 2 ঘন্টার মতো আড্ডা দিয়ে একটা দোকানে সবাই মিলে খাওয়ার জন্য ঢুকলাম। দোকানে ঢুকতেই দোকানের দেয়ালে টাঙ্গানো ঘড়ি দেখলাম 9টা বেজে 5 মিনিট। বুঝতে পারলাম অনেক রাত হয়েছে, তবুও অত কিছু না ভেবে আবারও বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠি। এক পর্যায়ে আমাদের আড্ডা শেষ হয় এবং আমাকে বিদায় দিয়ে আমার বন্ধুরা চলে যায়। আমি বাড়ির জন্য দোকানে গিয়ে কিছু বাজার কিনি। ততক্ষণে একটার কাছাকাছি সময় হয়ে গেছে। একটা চায়ের দোকানে ঢুকে চা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের গ্রাম থেকে বাজারে যাওয়া আসার জন্য অনেকগুলো ফসলি জমির মাঝ দিয়ে একটা রাস্তা ব্যবহার করা হয়, যার মাঝে কোনো ঘরবাড়ি কিংবা জনবসতি নেই। আমি সেই রাস্তা ধরে 10 মিনিট হাঁটার পর একদম ফসলি জমির মাঝামাঝি যাই। ঠিক সেই সময় চাঁদের অল্প আলোতে আমার ছায়া ছাড়াও আরও একটি ছায়া দেখতে পাই। ভেবেছিলাম হয়তো আমার মতো কেউ বাজার থেকে আসছে, তাই বিশ্বাসটা নিয়ে না ভেবে গুনগুন করতে করতে আবারও হাঁটা শুরু করি। এভাবে 2-3 মিনিট হাঁটার পর আমি আবারও চাঁদের অল্প আলোতে যা দেখলাম তা ভাষায় প্রকাশ করার মতো না। আমি দেখলাম আমি ছাড়াও সেই দ্বিতীয় ছায়াটি সাধারণ মানুষের আকারের চেয়ে অনেক লম্বা এবং অনেক বড়। আমার আর বুঝতে বাকি রইল না যে আমার সাথে কি ঘটতে যাচ্ছে। আমি পেছনে ফিরে দেখার সাহস পেলাম না। তবুও মনের ভুলে পেছনে তাকালাম এবং যা দেখলাম তাতে অন্য কেউ হলে হয়তো অজ্ঞান হয়ে যেত। আমি দেখলাম দানবাকৃতির অনেক বড় কিছু একটা, মানুষের মতো দেখতে হলেও সেটা মানুষ না। আমি কিছু বুঝে ওঠার আগে সেই দানবাকৃতি জন্তুটা আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। আমি কিছু না বুঝেই অনেক জোরে দৌড়াতে লাগলাম। আর চাঁদের আলোতে দেখলাম সেই ছায়ামূর্তিটাও আমার পেছন পেছন দৌড়াচ্ছে। আমি দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে হাঁপিয়ে পড়ি। তখনই মনে পড়ল জমিতে পানি দেওয়ার জন্য কিছু সেচ ঘর থাকে। আমি একটু সাহায্য পাওয়ার জন্য সেই সেচ ঘরের দিকে আবারও দৌড়াতে শুরু করলাম। একটু পরে সেই ঘরের কাছে গিয়ে দেখলাম সেই ঘরের তালা দেয়া। আমি প্রায় বাঁচার ইচ্ছে ছেড়ে দিয়ে চোখে মুখে আতঙ্ক নিয়ে রাস্তার দিকে তাকালাম। দেখলাম সেই অবয়বটা আমার থেকে একটু দূরে আমার দিকেই আসছে। আমি কি করব ভেবে পাচ্ছি না, তাই শেষবারের মতো একটু চেষ্টা করে ধান ক্ষেতের মাঝে ঢুকে পড়ি এবং একদম মাঝের ওই দিকটায় একদম মাঝে গিয়ে চুপচাপ বসে মনে মনে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। এদিকে আমার শরীর থরথর করে কাঁপছে। চুপচাপ অনেকক্ষণ থাকার পরেও বাইরে থেকে কোনো সারা শব্দ পেলাম না। রাত তখন কয়টা বাজে সঠিক জানি না, তবে আনুমানিক 1টা থেকে 2টার কাছাকাছি। আমি ধান ক্ষেতের ভেতর থেকে মাথা বের করে উঁকি মেরে বাইরে দেখার চেষ্টা করলাম। দেখলাম বাইরে কিছু নেই। আমি ভাবলাম বের হয়ে যাব নাকি এখানেই বসে থাকব। এভাবে ভাবতে ভাবতে বের হয়ে রাস্তায় উঠি এবং আশেপাশে কিছু দেখি না। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির দিকে দৌড়াতে থাকি। একটু পর আমি কিছু দূরে রাস্তার মাঝে সাদা একটা কিছু দেখতে পাই, কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। আমাকে যেভাবেই হোক বাড়িতে পৌঁছাতে হবে। কি করব বুঝতে পারছিলাম না। এমন সময় আমি আবারও চাঁদের আলোতে সেই ছায়াটি দেখতে পাই এবং পেছন ফিরে দেখি সেই জন্তুটা আবারও আমার দিকে ছুটে আসছে। আমি কিছু না ভেবেই সেই লাশের উপর দিয়ে একটা লাফ দিয়ে দৌড় দেই। দৌড়াতে দৌড়াতে আমি বাড়ির কাছাকাছি আসি এবং অনেক জোরে আম্মু বলে ডাক দিয়ে একটা চিৎকার দিয়েই অজ্ঞান হয়ে যাই। তারপর কি হয়েছে জানি না। একটু পর আমার জ্ঞান ফিরে আসলে আমার পাশে আব্বু আম্মু ছাড়াও বাড়ির 4-5 জনকে দেখলাম। তারা আমাকে কি হয়েছে জিজ্ঞেস করলে আমি সবকিছু খুলে বলি। তারা আমাকে শুয়ে রেখে আমার পাশে আমার আম্মু এবং আন্টিকে রেখে 3 জন লাঠি লাইট নিয়ে সেই জমির দিকে রওনা দেয় এবং 20-30 মিনিট পরে ফিরে এসে বলে, রাস্তায় তোর এই ব্যাগটা পড়ে আছে আর এদিক ওদিক বাজারগুলো পড়ে আছে, এছাড়া তো কিছু দেখলাম না। সকালবেলা আমাকে এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় এবং ঝাড়ফুঁক করা হয়। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া এক কালো রাত। ভালো লাগলে পড়ে শোনাবেন।
এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। যদি ভালো না লাগে তাও আমাদের জানাবেন। ছোট্ট একটা ঘটনা পড়ে শোনালাম আপনাদের। যদি আপনাদের ভালো লাগে খুব খুশি হব। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনা। মিউজিক প্রেজেন্ট বাট হারিয়ে যাই ভয় রাত্রে অচিনপুরে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালো দলে আছি। আমরা আরও একটা ঘটনা নিয়ে ফিরে আসলাম। আশা করছি এই ঘটনাটি আপনাদের আনন্দ দেবে। যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি ভূত খামের একজন নিয়মিত শ্রোতা। আমি মোহাম্মদ নাবিল হোসাইন। আমি চাইছি রাসেল ভাই আমার ঘটনাটি পড়ে শোনান। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব তা আমাদের বাড়ির সাথে ঘটে যাওয়া আলোচিত ঘটনা, যা আমাদের এলাকার সবাই জানে। ঘটনাটা আজ থেকে প্রায় ৪০ বছর আগে আমার দাদার মুখে শোনা একটা ঘটনা। তখন আমার দাদা, তার ভাইরা এবং তার ভাতিজারা একসাথে একটা বাড়িতে বসবাস করতেন। সবারই পাশাপাশি ঘর ছিল। ঘটনাটি ঘটে আমার দাদির মৃত্যুর পর থেকে। উনি মারা যাবার পরেই হঠাৎ আমাদের বাড়িতে নেমে আসে এক কালো অধ্যায়। হঠাৎ একদিন রান্নার সময় বাড়ির এক রান্নাঘর থেকে হঠাৎ আগুন লেগে গেল, তাও কোনো রকম কারণ ছাড়াই। সবাই তাড়াতাড়ি সেই আগুন নিভালেন। এই থেকে শুরু হলো ঘটনা। তারপর কখনো গোয়াল ঘরে, কখনো রান্নাঘরে হঠাৎ আগুন লেগে যেত। এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল যে সারাদিন সবাই বালতি কলসিতে পানি রেডি করে রাখতেন। যে বাড়ির কোথায় আবার আগুন লাগে। রাতে শুরু হয় আর এক প্রকার ঘটনা। সবাই যখন শুয়ে পড়ত, আমাদের বাড়ির ঠিক পেছনেই ছিল বাঁশবাগান। তো সেখান থেকে অঝরে ঢিল পড়া শুরু হতো ঘরের চালে। এমন অবস্থা যে সন্ধ্যার পরে কেউ ঘর থেকে বাইরে যেতে পারত না এবং রাতে ঘরের বাইরে শোনা যেত একদল লোকের পায়ের আওয়াজ। দাদার ভাষ্যমতে আওয়াজগুলো এমন ছিল যেন কোনো সেনাবাহিনী তাদের বুট পায়ে টহল দিচ্ছে। তো দিন যাচ্ছিল কিন্তু সমস্যা দূর হচ্ছিল না। এটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে কেউ যদি এসে বাড়িতে বলতো দেখে কিভাবে আগুন লাগে। বলার সাথে সাথে বাড়ির কোথাও না কোথাও আগুন লেগে যেত, যার ফলে অন্য লোকদের আমাদের বাড়ির কাছে আসতে দেয়া হতো না। এই সময়ে বাড়িতে আমার কাকার জন্ম হয়েছিল। তাকে রেখে একবার পানি আনতে বাইরে গিয়েছিল। এসে দেখা গেল ওনাকে পুরো ধুলো দিয়ে ঢেকে রাখা হয়েছে। রান্নার সময় ভাত বা ইত্যাদি রেখে একটু দূরে গেলেই দেখা যেত হাঁড়িতে ধুলো দিয়ে রাখা হয়েছে। এভাবেই চলছিল সময়। অনেক কবিরাজ দেখানো হলো, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। এক পর্যায়ে কবিরাজ দেখানোই বন্ধ করে দেয়া হয়েছিল, কারণ কবিরাজ আসলেই বাড়ির আগুন দেওয়ার ঘটনা আরও বেড়ে যেত। এমনি একটা সময় রংপুর থেকে একজন কবিরাজ আসলেন। এসে বললেন উনি তার সমাধান করবেন, কিন্তু বাড়ির কেউ তাকে সেই অনুমতি দেবে না। কারণ কবিরাজ দেখালে যেহেতু অত্যাচার বেড়ে যায় সেই ভয়ে তাকে বারণ করা হচ্ছিল। কিন্তু কবিরাজ এই কাজ করবেনই বলে মতো করেছেন। উপায় না দেখে দাদারাও অনুমতি দিলেন। উনাকে একটা ঘরে থাকার ব্যবস্থা করে দেয়া হল। সেখানে বসে উনি সারা রাত সাধনা করবেন বলে ঠিক করলেন। তো রাত যখন গভীর তখন কবিরাজের চিৎকারে সবার ঘুম ভাঙে। সবাই উঠে দেখেন কবিরাজের ঘরের বাইরে তালা দেয়া এবং ভেতরে আগুন লেগেছে। কবিরাজ বের হওয়ার জন্য ছটফট করছেন। তারপর সেই কবিরাজকে বের করেন এবং তাকে চলে যেতে বলেন। এভাবেই কষ্টে চলছিল সবার দিনকাল। কত কবিরাজ হুজুর দেখানো হলো, কিন্তু ফল হলো না এবং এর মাঝেই পবিত্র রমজান মাস চলে আসে। আল্লাহর অশেষ রহমতে রমজান মাস শুরু হওয়ার সাথে সাথেই সব ঘটনা বন্ধ হয়ে যায়। এরপর কিছু আলেমের খোঁজ পেলেন আমার দাদারা। উনারা এসে আমাদের পুরো বাড়ির চার কোনায় দোয়া পড়ে 4টা পেরেক পুঁতে যান এবং বলেন কোনোদিন এই পেরেক কেউ যেন না তোলে। তারপর রমজান মাস শেষ হলো, কিন্তু আলহামদুলিল্লাহ আর কোনো ঘটনা ঘটেনি। এই ছিল আমার ঘটনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নাবিল হোসাইন, জামতল, গোপালপুর, টাঙ্গাইল। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনা শেয়ার করার জন্য এবং আশা করছি ঘটনাটি ভালো লেগেছে। আসলেই আগুন লেগে যায়, হাঁড়িতে ধুলো পড়ে এবং প্রত্যেকটা ঘটনায় খুবই অদ্ভুত। টিনের চালের ঢিল পড়াটা আমি শুনেছি, কিন্তু এই দুটো ঘটনা খুবই অদ্ভুত। যে কোনো কারণ ছাড়াই আগুন লেগে যায়। আমি এটাতে একটু অবাক হয়েছি।
আজকে আরেকটা ব্যাপার আপনারা কেউ খেয়াল করেছেন কিনা আমি জানি না। তানক তুষারের বাড়ি যেখানে গাইবান্ধা জেলায়, আমাদের পরের ঘটনা সেকেন্ড স্টোরিটাও ছিল গাইবান্ধার, এবং দুটো ঘটনার মধ্যে লাশ পেরোনোর একটা ব্যাপার রয়েছে। আমি খুবই অবাক হয়েছি পড়ার সময়, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। যদি খেয়াল করে থাকেন তাহলে আমাকে জানাবেন। আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে, কিন্তু খুবই আশ্চর্যজনকভাবে দুটো ঘটনা বেশ কাছাকাছি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং ঈদের এই ব্যস্ত সময়ের মধ্যে কিছুটা সময় যে আমাদের সঙ্গে আছেন আপনারা, এটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা পাওয়া। আমি আরেকটা ঘটনা পড়ব, শেষ ঘটনায় চলে যাব কিছুক্ষণের মধ্যে, মানে শেষ ইমেইলে চলে যাব কিছুক্ষণের মধ্যেই। আশা করছি আমার সঙ্গেই থাকবেন।